কালীগঞ্জ থানা। একটু হাতটা নদিয়া একটু থেকে। উপরে বলুন, নামটা বলুন। কোথা থেকে কত মানুষ নদিয়া এসছে কালীগঞ্জ দেখো। থানা থেকে এসেছি। আচ্ছা, আপনি কোথা থেকে? আমি মালদা ইংলিশ বাজার থানা থেকে আসছি। আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কোথা থেকে কৃষ্ণ। এসেছেন? ঘুমাবরা। গুমা হাবড়া। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওদিকে তাকাতে হবে, ওদিকে তাকাতে হবে। গুমা হাবড়া। আপনি কোথা থেকে? আমি এসছি পলাশিপাড়া থানার অন্তর্গত সাহেবনগর গ্রাম থেকে। সাহেব। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে বলুন এখানে? খুব ভালো লাগছে, আমাদের হিন্দু সংস্কৃতি জাগৃতি হচ্ছে, হিন্দু সংস্কৃতি জাগৃতি হোক। আরও এরকম অনুষ্ঠান আমরা দেখিনি, আরও যেন বড় হচ্ছে অনুষ্ঠান হয়, সেটাই আমরা চাইবো। এই যে আজকে হিন্দুরা লক্ষ লক্ষ হিন্দু একসঙ্গে আজকে এই ব্রিগেডের মাঠ প্রায় কলকাতা দখল নিয়ে নিয়েছে এক প্রকার, কেমন অনুভূতি? খুব খুব ভালো লাগে, এটা আমরা কোনোদিন আমাদের তো খুব আমরা ভালো। পাইনি, এই স্বাদ কোনোদিন পাইনি, আজকে পেলাম প্রথম। 2 বছর আগেও তো গীতা পাতের অনুষ্ঠান। কতটা আমাদের আছে, আজকে খুব ভালো লাগছে। একদম বসুন। আচ্ছা, ভালো লাগছে। আজকে 100-র মধ্যে 100 লোক, মানে যেটা আমাদের ডাক ছিল 5 লক্ষ, সেই জায়গায় 10, মানে এখন কত হবে কোনো ঠিক নেই। কোনো ঠিক নেই। হুম। এই যে ফাঁকা জায়গাগুলো আশা করছি সব ভরে যাবে। এতটা না, বলে মোটামুটি তো যা কভার হয়ে গেছে, ভিতরে যা জায়গা কভার হয়ে গেছে। কভার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বলুন আপনার কেমন লাগছে একটু ভালো খুব করে বলুন। ভালো, খুব ভালো, একদম খুব ভালো লাগছে। এই যে হিন্দুর যে হিন্দু জাগরণ একটা। হিন্দু জাগরণ সনাতন ধর্মের, হ্যাঁ খুব ভালো লাগছে, বুঝলেন। মোদিজিকে একটা স্বাভাবিক প্রণাম ভালো করুন। লাগবে। হ্যাঁ, একদম অসংখ্য ধন্যবাদ। একদম। আগে যেমন ছিল আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, হ্যাঁ সে ভারত স্বাধীন করে গেছিল। হ্যাঁ। এবার দ্বিতীয় ভারত স্বাধীন আবার করবে, সেটা হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদীজি। আচ্ছা, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। শ্রীরাম। একদম। আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ জেলা থেকে, আচ্ছা, বড়গাঁ থানা, তা আপনার মুর্শিদাবাদ কল্যাণপুর থেকে অঞ্চলে। কোথায় গেল? সব নষ্ট হয়ে গেল কেন? এত ভিড় এখানে সমাবেশ হয়েছে, মানে দিতে দিতে এইসব লোক কোথায় কে কোথায় মানুষ। লাক্ষাধিক লোক, 5 লোক তিলক 10 লাখ, কোথায় গেছে বা জিজ্ঞেস 10 করছে, লাখ। রিপোর্টারটা এত বদমাস। আগে যে গীতা হয়েছে না, গীতা পাঠ হয়েছে তার চেয়ে তার থেকে অনেক বেশি বড়। বেশি। এত- এই রিপোর্টার কিন্তু এত বদমাস লোক- আছে, ঠিক আছে, কি কি কোশ্চেন করবে মানে তোমরা দেখো ভালো করে। মোদিজির একটা আশীর্বাদ। এই মোদিজির আশীর্বাদ কি বলবেন? মোদিজির আশীর্বাদ গোটা বিশ্বে, শুধু ভারতবর্ষে না, আমরা গোটা ভারতবর্ষ মোদিজির উন্নয়নে, মানে মোদিজিকে আমার প্রশংসা সীমাহীন, মানে কি প্রশংসা করে বলবো তা বলতে পারবো না। গোটা ভারতকে, গোটা বিশ্বের অন্যান্য লোকের নেতা আজকে যে আমাদের গীতা পাঠের যে আমরা এখানে আসছি, খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। এত সব সাদা সিধে আমাদের মানুষ এটা, আয়োজন ঠিক আছে, করেছে, এদেরকে দেখো খুবই কিভাবে ভালো। কি করবে। এরকম হিন্দু সমাজের উন্নয়ন হোক, সব একত্রিত কেমন হোক। লাগছে? ভালো লাগছে বাবা, জয় নেতায়। কখন এসেছেন আপনি? আমরা তো ওই মোটামুটি 5টা 5:30টার দিকে এখানে ঢুকেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দ্বিতীয় স্বাধীনতার মানে একটা দেশ চলছে, মোদিজির আমলে একটা দ্বিতীয় স্বাধীনতা হতে চলেছে, একটা আমরা দেখতে পাচ্ছি একটা হিন্দু সংস্কৃতি, একটা ভারতে এই রোহিঙ্গাদেরকেও সব তাড়া করা হয়েছে, এই এসআইআর করে সব তালা চাবি দিয়ে বাড়ি থেকে পালিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা একদম যাবো। একদম আপনি খুবই ভালো, স্বাভাবিক। বসে আসুন। খুবই ভালো। আমাদের বাংলায় মোদিজি না আসলেও এবার রোহিঙ্গা খাদালে অটোমেটিক একদম চলে আসবে, সব শান্তি। একদম সব শান্তি। এই যে আপনি সব শান্তি। বললেন নেতাজি সুভাষচন্দ্র বোসের সময় একবার স্বাধীনতা হয়েছিল, মোদিজিও একবার স্বাধীন করবে। করবে। এই যে স্বাধীনতা হয়েছিল, স্বাধীন হয়েছিল আমাদের দেশ 1947 সালে, কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে পারবেন? না সেটা বলতে পারবো না। কয়েকজন স্বাধীনতা সংগ্রামী এইসব যারা কোশ্চেন আমাদের তো আর কি দেশকে করা স্বাধীন- উচিত না ভাই। কিছু নাম ওরা রিপোর্টার হয়ে এরকম বদমাইশ আমি দেখিনি। ছিল, তারাই একদম স্বাধীন করে গেছে। হ্যাঁ আজকে যে এই যে দেশ স্বাধীন আবার হতে চলেছে, শুভেন্দু অধিকারীকেও সঙ্গে পাবেন? হ্যাঁ 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 হ্যাঁ, একদম মোদিজি, যোগীজি, হ্যাঁ অমিত শাহ মহাশয়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, হ্যাঁ দিলীপ ঘোষ, এসব নিয়ে একদম একদম হ্যাঁ, বলুন। স্বাধীন হবেই। দিদি এবার থাকবে না। দিদি আবার গীতা থাকবে পাঠের না। আয়োজনে ওনারা বলেছিল, উনি বলে আমি যাব না। না, বলছে এটা নাকি বিজেপির অনুষ্ঠান। বিজেপির অনুষ্ঠান, ওরা অহংকার। হিন্দু হিন্দু জাগরণের অনুষ্ঠান। এবার আমাদের হিন্দু জাগরণ হবে, আরো গীতা পাঠের আক্রমণের হিন্দু জাগরণ হবেই। একদম। পশ্চিমবঙ্গতে মমতাকে বিতাড়িত করতেই হবে এবং বিতাড়িত হবেই। এই যে নেতাজি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, যেরকম আমি টিভিতে দেখি, যদি ওনার সাথে আমার সঙ্গ দিতে পারি না, ও যে যতটা জানে রাজনীতির ব্যাপারে, ওই একমাত্র পারবে, ওদের আমরা সঙ্গ দেবো। মমতা তো যাবে এবার। যাবে এবারে। কিচ্ছু না, মমতার দুর্নীতি ছাড়া আর কিচ্ছু না। ওর হচ্ছে গিয়ে মেয়ে ছেলেকে 2-4টে দিয়ে মাথাটা মুখটা মেরে দেবো,
হ্যাঁ। কাকা দেখো কি আপনাদের বলছে বাড়ির মেয়েরাও কি লক্ষ্মীর ভান্ডার পেয়ে মাথা গন্ডগোল হয়েছে একটু? না না, গন্ডগোল হলেও কিন্তু সামলিয়ে গিয়েছে। সামলে কি হচ্ছে এদিকে তো কার্তিক মহারাজের যে নেতৃত্বে আজকের এই এত বড় হিন্দু জনসমাগম হচ্ছে, তার নামে একজন মহিলা আবার ধর্ষণের কেস করেছে। হ্যাঁ, কি সময় পড়লো! এটা একদম হ্যাঁ, ওটা সাজানো কেস, সাজানো। ওই কার্তিক মহারাজের এরকম কেস হবে কেউ বলতেই পারে না। সনাতন সাজানো ধর্মের case। ওই একমাত্র ভগবান সমতুল্য মানুষ, ভগবান সমতুল্য মানুষ, তার বিচার সে একজনই করবে। একজন একজন নিষ্পাপ মানুষ। আমরা পাশে রাখি হয়তো নদী, তারপর তো ওনার বাড়িতে মুর্শিদাবাদ, হ্যাঁ হ্যাঁ। একদম মুর্শিদাবাদ। বেলডাঙ্গা। কোনোদিন দেখেছেন কোনো মহিলার সঙ্গে গাড়িতে না, যাচ্ছে? না, 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 না। হ্যাঁ, আপনার তো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ এই পুরোটা খুব বিমল চন্দ্র বদমাশ, ঘোষ না। ঠিক আছে? বলুন। এরা কিন্তু এটা বুঝতে পারছে না, সব সাধন কলঙ্ক করার জন্য সাদা সিধা মানুষ তো এরা করেছে, বুঝতে এটা পারছে না। সব করে এই করেছে, পুরোটা এটা- কি বলতে কি কোশ্চেন করবে দেখো। তৃণমূলের একটা অভিনয় এটা। কিন্তু সে যে মহিলা অভিযোগ করছে তিনিও একজন ব্রাহ্মণ মহিলা। ব্রাহ্মণ হতেই পারে, এটা তো হলো বিনিময়ে করেছে। কোথা থেকে এসেছেন বলুন? দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। একদম টাকার বিনিময়ে দেখতে পাচ্ছেন চারিদিক থেকে ভক্তরা কিন্তু আসছে, একেবারে দক্ষিণ দিনাজপুর থেকে। কার্তিক মহারাজ একজন ভগবান সমতুল্য মানুষ, তার নামেও ধর্ষণের অভিযোগ করছে এক মহিলা। মমতাজ বেগম পশ্চিমবাংলার হিন্দু সংস্কৃতিকে ধ্বংস করবার জন্য আমাদের পরম পূজ্য স্বামীজি মহারাজ এবং ধর্মগুরুদের অপমানিত করবার জন্য যত নিচে নামতে পারেন তিনি তার থেকেও নিচে নামছেন। যিনি অভিযোগ করেছেন তিনি রোহিঙ্গা হিন্দু নাম দিয়ে আমাদের গুরুদেব এবং যারা মহারাজ আছেন, স্বামীজি আছেন, তাদেরকে বদনাম করবার জন্য চেষ্টা করছেন। ওই 23 জানুয়ারি। 23 জানুয়ারি। একদম, একদম। হ্যাঁ। এই জেহাদি মমতাজ বেগমের হাত থেকে বাংলাকে রক্ষা করার তাগিদে সমস্ত হিন্দু সমাজ স্বতঃস্ফূর্তভাবে আজ সম্মিলিতভাবে গীতা পাঠ অনুষ্ঠানে এসেছেন। 5 লক্ষ নয় 10 লক্ষ ছাড়িয়ে যাবে ব্রিগেডের ময়দান, 10 ছাপিয়ে লক্ষ ছাড়িয়ে যাবে। হিন্দুদের জনসমুদ্র। মমতা ব্যানার্জিকে বার্তা দেবে, আপনার এই আগুন নেয়া খেলা বন্ধ করুন, হিন্দু সমাজ জেগে উঠেছে। দেখো তুমি দেখো এই যে জেগে মমতা উঠেছে। ব্যানার্জির যারা ফলোয়ার্স, মানে তৃণমূল কংগ্রেস পার্টিটা করে, তারা বলছে যে আমরা জগন্নাথ মন্দির করে দিয়েছি, হিন্দুরা আমাদের দিকে। জগন্নাথ মন্দির তো সে মন্দির জায়গা, তো মন্দির হবেই, যেখানে জায়গা সেখানে তো মন্দির হবেই বলুন। মানে বাচ্চা ছেলে মানে পায়খানা করছে, ওই বাচ্চা প্রসাদ খেয়ে, ওই প্রসাদ খেয়ে এ প্রসাদ খেয়ে ওই বাচ্চা অনেক বাচ্চা নিয়ে বাচ্চা হ্যাঁ ছিল প্যাকেটে দিয়েছিল। ও এই যে মমতা ব্যানার্জি আবার বলছে মহাকাল মন্দির, দুর্গা অঙ্গন এগুলোও করবে। এটা হলো হিন্দুদেরকে হাত করার জন্য এটা একমাত্র প্রচেষ্টা, অন্য কাকা কিছুই ঠিক না। বুঝে গেছে। ও এতদিন মুসলমানকে ভালোবাসছে, এখন হিন্দুদের ভালোবাসছে, কারো ভালোবাসা পাবে না। হিন্দু মুসলমান সবাই জেনে গেছে এটা তার অভিনয় মাত্র। মমতা ব্যানার্জি রেড রোডে এসে নামাজের সময় হিজাব পরে নামাজ পড়েন। তিনি Right. পশ্চিমবাংলার হিন্দুদের বোকা বানাবার জন্য প্রভু জগন্নাথ ধাম, মানে প্রভু জগন্নাথ দেবকে দীঘায় নিয়ে চলে এলেন উড়িষ্যা থেকে। উড়িষ্যা থেকে এটা সেটা তো আপনাদের সুবিধা হলো। এটা মন্দির নয়, জগন্নাথ ধাম পুরীতেই আছে। তিনি একটা এটা কি তাহলে? সাংস্কৃতিক কেন্দ্র, এই করে হিন্দুদের বোকা বানাতে চাইছেন। এখানে কি পুজো করলে বা ভগবানকে ডাকলে হবে না? ভগবান সর্বত্র বিরাজমান, সবখানেই করা যায়। আপনাদের নেতা তো দিলীপ ঠিক। ঘোষ গিয়ে পুজো দিয়ে এলেন হাসি মুখে। তার ব্যক্তিগত বিষয়, তিনি যেতে পারেন, আমরাও যেতে পারি, কিন্তু তিনি হিন্দুদের ভাবাবেগকে আঘাত করে হিন্দু ভোটারদের স্বার্থে এই নাটকটা করেছেন। এখানে ধর্মীয় কোনো বিষয় নেই, এখানে সমস্ত রাজনীতি আছে, সরকারি পয়সায় ভোট কেনার ব্যবস্থা আছে। ঠিক ঠিক আজকে ঠিক। তিনি আজকে আপনাদের তো দাদাও যেমন বললেন, ওনার যে ভীষণ ত্যাগ আমরা শুনলাম, ছোট থেকেই তিনি সঙ্গের সঙ্গে জড়িত, আরএসএস করতেন। কিন্তু আজকে তৃণমূলের একজন নেতা শুভেন্দু অধিকারী, যিনি তৃণমূলের ওই মাথায় টুপি দিয়ে ফেস টুপি পরে ইফতার করতে যেতেন, শাহাবুদ্দিনের বাড়িতে নাকি গরুর মাংস খেয়েছেন বলে তার বিরুদ্ধে বিজেপির একজন আইনজীবী, হাইকোর্টের আইনজীবী, তিনি অভিযোগ করেছেন, তাকে আপনারা মাথার উপরে বসিয়ে দিলেন কেন? আপনাদের কি আরএসএস এর বা কর্মী বা হিন্দু সমাজের আর নেতা ছিল না? কি অবস্থা যিনি দেখো। অভিযোগ করেছেন তিনি কালকে হুমায়ুনের বাবরি মসজিদ প্রতিষ্ঠায় ছিলেন মঞ্চে। সবারই চরিত্রটা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, বাংলার মানুষ দেখছে। পশ্চিমবাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা, যে বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন, সেই অনুষ্ঠানে ছিলেন মঞ্চে এবং বক্তব্য রেখেছেন। কদিন আগে শুভেন্দু অধিকারী তার প্রশংসা করেছেন, আবু আফজাল চাঁদকে পাশে নিয়ে তার বাড়িতে গিয়ে প্রশংসা করে এসছে। আমি সেই বিতর্কে যেতে চাইছি না, আমি তার আচরণটা আবু কালকে আফজাল চাঁদ। যেটা বাস্তব সেটা তুলে ধরতে চাইছি। শুভেন্দু অধিকারী ভুল করেছেন, তৃণমূলের সাথে সঙ্গদোষে লোহাভ আছে। দিদিমণি হিজাব পড়তেন, শুভেন্দু অধিকারীও কোনো সময় টুপি পড়েছেন।
এতে কিচ্ছু এসে যায় না, কারণ আমরা হিন্দুরা না, দিলীপ ঘোষ যে ত্যাগ করেছিল আপনাদের জন্য, আর তিনি রাষ্ট্রীয় এমন স্বয়ংসেবক question সংগঠনটা করছে ভাই, তার মাথা জীবনের খারাপ প্রথম করে দিন দেবে। থেকে করে যে ত্যাগ করেছিলেন, তার থেকে শুভেন্দুকে বড় নেতা বানিয়ে দিলেন। দিলীপ দা আমাদের সবার প্রণম্য। দিলীপ দা শুভেন্দু দারও নেতা, উনি বারবার স্বীকার করেন। দিলীপ দা আছেন, থাকবেন। দিলীপ দাকে তো হারিয়ে দিল শুভেন্দুদার গোষ্ঠী। না না, কোনো গোষ্ঠীর বিষয় নেই। পার্টি যখন যাকে সামনে রেখে লড়বে, 19 সাল পর্যন্ত দিলীপ দাকে সামনে রেখে লড়েছে। দিলীপ দার জন্য আজকে আমরা 3 থেকে আজকে এখানে এসেছি। দিলীপ দা আমাদের নেতা, শুভেন্দু দা বারবার বলেছেন আগামীতে বিধানসভায় শুভেন্দু দাকে সামনে রেখে পার্টি লড়বে। আপনি পার্টির কোন পদে আছেন? আমি কোনো পদে নেই, আমি সমর্থক, কোনো পদে নেই। একজন কর্মী। এবং মমতা ব্যানার্জির অত্যাচারে আমরা আজকে সবাই হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হতে এসেছি। এটা ভাতের লড়াই নয়, এটা জাতের লড়াই, এটা বাঁচার লড়াই। জাতের লড়াই, বামেরা তো ঠিক। বলে যে জাতের লড়াই নয়, ভাতের লড়াই লড়তে হবে। বামেদের চরিত্র নতুন করে আর বলার কিছু নেই। ওরা ইনসাফ যাত্রা করে, ন্যায়ের জন্য যাত্রা করে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা গরুর মাংস খায় রাস্তায় দাঁড়িয়ে, কিন্তু কোনো মোহাম্মদ সেলিমরা বিকাশ রঞ্জন তো বারবার চ্যালেঞ্জ করেন যে গরুর মাংস বিকাশ খাওয়া আমি রঞ্জন খাই, একটা এটা ঠিক আমাদের আছে, শাস্ত্রে আছে। আপনারা কেন অসভ্য মাল। তার এগেইনস্টে কোনো ব্যবস্থা নেন? এটা করছে না। এই নষ্টামিটা কেন? মোহাম্মদ সেলিমও যদি পাশে দাঁড়িয়ে শুয়োরের মাংস বাটিত করে খেতেন, আমি তাকে ধন্যবাদ জানাতাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং মোহাম্মদ সেলিমকে। রাইট। বিকাশ বাবুকে আমরা এই প্রশ্ন করেছিলাম শুভেন্দুদার একটি ইন্টারভিউর পরে। বিকাশ বাবু বলছে গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতবর্ষে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা হয়, তাই আমি খেয়েছি। শুয়োরের মাংস খাওয়ার ফালতু জন্য কথা। কাউকে কোনোদিন বাধা দেওয়া হয়? শুয়োর মাংস খাওয়ার জন্য কাউকে বাধা না দিলে মোহাম্মদ সেলিমের শুয়োর খেতে বাধা কোথায়? এটাই। শুভেন্দু অধিকারী হবে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এটা আমার দৃঢ় শুভেন্দুদাকে মুখ্যমন্ত্রী করবেন? আমার সমর্থন করেছি। ভাই ভিডিওটা আমি দেখছিলাম, আপনারাও দেখলেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। ভিডিওটা তো আমার তো বেশ দারুণ লেগেছে। আর একটা কথা বলি, এই যে ইনসাফ বাংলার যে ছেলেটা আছে, ছোকরাটা, মালটা যে দাড়িটা রেখেছে, মালটাকে দেখেই মনে হচ্ছে মুসলিম মুসলিম ভাব। তো যাই হোক, সেই মালটা হিন্দুদের সঙ্গে ঢুকে তার ভিতরের খবর নেওয়ার ধান্দায় ছিল। এবারে হয়তো অনেকে বলবে যে নিরপেক্ষ কথা বলেছে। ভাই এটা নিরপেক্ষ কথা না, ঠিক আছে? একটা কথা আমরা বুঝতে হবে যে আমরা শিক্ষিত সমাজ, ঠিক আছে? আমরা শিক্ষিত সমাজ, আমরা জানি কোথায় কোন কোশ্চেন করলে তার কোন উত্তর আমরা পাবো, ঠিক আছে? একটা অশিক্ষিত মানুষকে কি আমরা জিজ্ঞেস করি যে আপনাকে একটা ভাগ অঙ্ক দিচ্ছি বা আপনাকে একটা এই ভাগটা আপনি করে শোনান, তাহলে কি সে পারবে? বা তাকে যদি আমি পার্টি পলিটিক্সের কথা যদি বলি, আজকে বিকাশ রঞ্জন কি করেছে, কালকে ও কি করেছে, এই সমস্ত কথা তাকে আমি বলি, সে কি বলতে পারবে কিছু? তার দ্বারা সম্ভব? এই যে শিক্ষিত ছেলেপুলে, এরা শিক্ষিত হয়ে আজকে অশিক্ষিত, অসভ্য যাকে বলে, ঠিক আছে? এই ইনসাফ বাংলার যে ছেলেটি মানে এত অসভ্যতামির সঙ্গে ব্যবহারগুলো করলেন, তারা ভাই পড়াশোনা জানে না, কিছু জানে না, ঠিক আছে? তারা একটা নর্মাল সাদাসিধে বাঙালি হিন্দু মানুষ, ঠিক আছে? তারা আজকে এসছে হিন্দুদের সাপোর্ট করতে, আজকে হিন্দুদের গীতাপাঠ হচ্ছে, তাই তারা শুনতে এসছে। তার মাঝে গিয়ে কী সব কোশ্চেন করছে, বিপ্লবীদের নাম বলো। ভাই ওরা কি বিপ্লবীদের নাম শুনেছে বা থোড়ি না পড়েছে? ওরা ভাই ছোটোবেলা থেকে জন্মগ্রহণ করেছে, হয়তো টুকটাক শুনেছে, কিন্তু বিপ্লবীরা কি বা কিভাবে কি করেছে তারা হয়তো শুনেছে, তারা তো পড়েনি বিষয়টা। তারা কাজকর্ম করে, তাদের জীবনটাই কাজকর্ম, ছোটোবেলা থেকে কাজকর্ম করে খাটনি করে বড় হয়েছে, খাওয়া দাওয়া করেছে নিজেরা, তারপরে সংসার চালিয়েছে, তারপর আজকে এই পর্যায়ে তারা আছে। তো সেই সব মানুষকে গিয়ে ভাই এই সমস্ত কোশ্চেন করার মধ্যে গাধার থেকেও খারাপ বলে আমার মনে হয়। বিকাশ রঞ্জনের কথা বলছিল, বিকাশ রঞ্জন ছিল একটা অসভ্য জানোয়ার লম্পট লোক, ঠিক আছে? কারণ এই লম্পটটা কি করেছে, গরুর মাংস খেয়েছে প্রকাশ্যে, গরুর মাংসকে আবার দেখাচ্ছে, আবার কি বলছে যে গরুর মাংস খেলে আমাদের ভারতবর্ষে মুসলিমদের মারা হয়। কোথায় ভাই মারা হয়েছে গরুর মাংস খাওয়ার জন্য? বলতো দেখি, কোথায় মারা হয়েছে? কোথাও তো মারেনি। সেরকম কোনো একটাও নিউজও নেই যে গরুর মাংস খেয়েছে বলে একে তাকে মেরেছে। ভাই গরুর মাংস খাওয়ার জন্য মারেনি ভাই, গরুর মাংস গো হত্যাটা বন্ধ করার কথা হয়েছে, ঠিক আছে? যে গো হত্যাটা করা, ভাই গো হত্যাটা খারাপ লাগে, ঠিক আছে? কারণ গরুকে যারা ভালোবাসে, যারা গরু পোষে, তাদেরকে গরুটা হত্যা করতে খারাপ লাগে, ঠিক আছে? তো এই হচ্ছে মেন ব্যাপার। আর অনেকেই এই বিকাশ রঞ্জন এই কথাটা বলেছিল, অনেকেই এটা কিন্তু বিরোধী করেছে। তারপর একটা কথা বলি, যে বলেছিল যে প্রকাশ্যে শুয়োরের মাংস খাক, হ্যাঁ এটাও তো আমি বলতে চাই যে আজকে বিকাশ রঞ্জন সেকুলারগিরি প্রমাণ করার জন্য সে আজ গরুর মাংস খাচ্ছে, গরুর মাংসকে সবাইকে দেখাচ্ছে। তার কতটা দম আছে সে আর শুকরের মাংস খাক, বা আলী আব্বাসকে খেতে বলুক, বা যারা মুসলিম যত নেতা আছে তাদেরকে খেতে বলুক, কেমন দেখি খায়? খেতে পারবে? কোনোদিন খেতে পারবে না। ভাই এই হুমায়ুন কবিরকে আপনি খেতে বলুন, হুমায়ুন কবিরকে গিয়ে বলুন যে শুয়োরের মাংস খেতে, সে কেমন খেতে পারে কই দেখুন। ভাই এইগুলো মানে বাজে, এগুলো জঘন্য কথাবার্তা, ঠিক আছে? এই সমস্ত কথাবার্তা ভাই নর্মাল সাদাসিধে মানুষকে ভাই এই সমস্ত কথার জালে ফাঁসিয়ে তাদের থেকে উল্টোপাল্টা কথা বের করে নেওয়া, এটা ভাই আমার অতটা পোষায় না, বা আমার মনে হয় না যে এই ছেলেটা চায় না ভাই এই সমস্ত অসভ্য
ছেলেপুলে এইসব যাদের মনে কোনো রকমের হিংসা নেই, পাপ নেই, বা যারা এত কিছু চিন্তা ভাবনা করে না, বা যারা পার্টি পলিটিক্স নিয়ে এত কিছু করে না, তাদের কাছে কি এই সমস্ত কোশ্চেন করা হচ্ছে? ঠিক আছে ভাই, এইগুলো করা আমার তো মনে হয় একদমই ঠিক না। ঠিক আছে, কিন্তু তারা অনেকে অনেক কথাই বলেছে। তারা বলেছে আজকে তারা পার্টি পলিটিক্সের কিছু কিছু নাম জানে, কারণ তারা এই যে ফোন টোন দেখে বা নিউজ চ্যানেল দেখে, সবসময় তাদের নামগুলো শুনছে, সেই জন্য তাদের কিন্তু ভাই এইগুলো মনে থাকে। ঠিক আছে, কিন্তু ভাই এই ছেলেটা এমনভাবে ইন্টারভিউ নিয়েছে, জাস্ট ওর নেগেটিভ ইন্টারভিউ নিতে চেয়েছিল। ঠিক আছে, আর নেগেটিভ ইন্টারভিউ কিন্তু নিয়েছে। আবার সেখানে লিখেছে, এমন একটা ভাষা লিখেছে যেটা দেখলে তুমি অবাক হয়ে যাবে। বলছে, লিখেছে বিজেপি সন্ন্যাসীরা বিপ্লবীদের নাম জানে না। ঠিক আছে ভাই, বিজেপি সন্ন্যাসীরা, এগুলো কথা বলেছো, মানে একটা অসভ্য। ঠিক আছে ভাই, ও জানি না ওর নাম কি, বা আমি জানি না যে ও কোন ধর্ম থেকে বিলং করে, কিন্তু ভাই একটা মানুষকে বা একটা সম্প্রদায়কে নিয়ে এরকম একটা কথা বলে দিল, অসভ্যতার মতো কথা বলে দিল, একটা অসভ্য ছেলের মতো কথা বললো। কিন্তু জানি না ভাই কেন এরকমটা করলো, এটা করা একদমই উচিত হয়নি। আর যে সমস্ত মানুষ যেগুলো জানে তাকে ভাই সেই রকম ধরনের কোশ্চেন করা উচিত, সেটা পার্টি পলিটিক্স হোক বা যে কোনো মানে বিজ্ঞান হোক বা যে কোনো সাবজেক্ট হোক ভাই, যেটা সে জানতে পারবে বা যেটা সে বলতে পারবে, তাকে সেরকম ধরনের কোশ্চেন ধরাটা আমার মনে হয় উচিত। আর কারণ বেকার কোশ্চেন ধরে বা ফালতু কোশ্চেন ধরে তার বিভ্রান্ত করা বা তার মস্তিষ্কে প্রেশার দেওয়া বা তাকে তার থেকে উল্টোপাল্টা কিছু শুনে নিয়ে সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা, এগুলো ভাই মনে হয় আমার একদম ঠিক না। ঠিক আছে, শুধু এই একা না, এরকম ধরনের অনেক রিপোর্টার আছে যারা কিন্তু ভাই এরকম ভুলভাল রিপোর্ট করে, যারা ইচ্ছা করেই কিন্তু এই সমস্তগুলোকে করে মানুষের সামনে তুলে ধরে যে দেখো এই বলেছে, সে এই বলেছে। অ্যাকচুয়ালি ভাই এটা ঠিক না। আর মেন আমরা ফান্ডা যেটা আছি যে 5 লক্ষ গিটা পাট একসঙ্গে হয়েছে, সেই জন্য মনে হয় মালটার ফেটেছে, খুব ফেটে গেছে বলে ওই জন্য ভাই এসছে যে কি নেগেটিভ কিছু আমি কালেক্ট করতে পারি কিনা। আর যেখানে বারবার ও কিন্তু বলছিল আলী আফজালের কথা বলছিল, তার হুমায়ুন কবিরের কথা বলছিল, অনেকের কথাই বলছিল, যে কথাগুলো বলছিল, তারপরে মমতা ব্যানার্জির কথা বলছিল, মানে এই সমস্ত কথাগুলো বলে তাদের থেকে একটা নেগেটিভ কথা বা একটা নেগেটিভ কিছু বের করতে পারলে সেটা ভাই সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে, করে সেখান থেকে কিছু ভিউ কামাবে, সেখান থেকে কিছু ভাই পয়সাও কামাবে। ঠিক আছে, আজকে মানুষ পয়সা কামানোর জন্য নিজের ধর্মটাকেও বেঁচে দিচ্ছে। মানে নিজের ধর্ম যদি হিন্দু ধর্ম থেকে হয়, তাহলে আমি তাকে একটা কথা বলবো, ভাই নিজের ধর্মটাকে বেঁচে ভাই খাওয়ার চিন্তা ভাবনা করো না। ঠিক আছে, কারণ ভাই নিজের ধর্মকে সাপোর্ট করো, তাতে তোমার দেখবে এমনি ফ্যান ফলোয়ার্স হয়ে যায়, তাদের দেখবে তুমি এমনি ইনকাম করতে পারবে। তো ধর্মটাকে খারাপভাবে তুলে অন্যকে দেখানো বা অন্যের কাছে একটা হাসি তামাশা জায়গাটা করা ভাই একদমই ঠিক না। ঠিক আছে ভাই, রিপোর্টিং করো, সবকিছু করো, ঠিক আছে, কিন্তু তাই বলে এরকম ধরনের রিপোর্ট একদম করা উচিত না। তো যাই হোক ভাই, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। চলুন দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। জয় বাংলা, ভারত মাতা কি জয়।